সুপ্রিম কোর্টের দিকে নজর রাখতে হবে, কারণ যেভাবে এসআইআর নিয়ে মামলা এবং তাই নিয়ে টানাপোড়েন চরমে উঠেছিল, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এজলাসে যাওয়ার পর এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, মোটামুটিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সওয়াল করে এসেছিলেন সেই দাবিকেই মান্যতা দেওয়া হয়েছে এবং মাইক্রো অবজারভার নিয়ে রাজ্যের দাবিকে মান্যতা নেওয়া হয়েছে। ইআরও রাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল মেনেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এমনটাই বলা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি বলেছেন মামলার এই সমস্ত নির্দেশের পরে শোনাব। ৮৫০০ জন অফিসারকে মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল ৫টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে এবং ইআরওর কাছে রিপোর্ট করার পর ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে বায়োডাটা, সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। আপনাদের মনে থাকবে যেখানে মাইক্রো অবজারভার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল রাজ্যের তরফে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সওয়াল করেছেন। বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়ে তাদেরকে দিয়ে ভুল কাটাকুটি করা হচ্ছে, সেই কাটাকুটির বিষয়টা কোথাও গিয়ে রাজ্যের তরফে বলা হয়েছিল যে তারা কর্মচারী দিচ্ছে, তাদেরকে মাইক্রো অবজারভার বানানো হোক। যদিও কমিশন এই কথা দাবি করেছিল যে রাজ্য তো শুরুতে অফিসার দিতেই চায়নি। ফলে গোটা বিষয়টা কোন জায়গায় দাঁড়ালো একটু রাজীবের কাছ থেকে বুঝে নেবো। এবং রাজীব, এই প্রশ্ন তো অবশ্যই আসবে যে দিনের শেষে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মান্যতা পেল? অবশ্যই সব্যসাচী সেরকমভাবে বলা যেতে পারে। তার কারণ মাইক্রো অবজারভার নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা সময় ব্যয় করেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চের সামনে। মাইক্রো অবজারভারদের বিজেপির রুলিং স্টেট থেকে আনা হচ্ছে, মাইক্রো অবজারভারদের বিভিন্ন যে কেন্দ্রীয় সংস্থা রয়েছে সেখান থেকে নিয়োগ করা হচ্ছে। মাইক্রো অবজারভার অন্য কোনো স্টেটে নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য ব্যবহার করা হচ্ছে। এই শব্দবন্ধগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন। আজকেও যদি দেখা যায় যে 2 ঘন্টার এই শুনানি পর্বে একটা বড় অংশ কিন্তু বড় সময় জুড়ে ছিল এই মাইক্রো অবজারভার ইস্যু। আর এই মাইক্রো অবজারভার ইস্যুতে সুপ্রিম কোর্টের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। নির্বাচন কমিশনের বক্তব্যও তারা শুনেছে, রাজ্য সরকারের বক্তব্য শুনেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য শুনেছে বিচারপতিরা, এবং তারপর তারা নির্দেশ দিয়েছেন যে মাইক্রো অবজারভার হিসেবে যারা কাজ করছেন তাদের রিপ্লেস করবার ক্ষেত্রে যে ৮৫৫০ জনের নাম দিয়েছে রাজ্য সরকার গ্রুপ বি স্তরের অফিসার, তারা আগামীকাল বিকেল ৫টার মধ্যে ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন যে অবজারভার বা অফিসার, তাদের কাছে গিয়ে তারা একদমই রাজীব। আর এই ইআরওদের নিয়ে কি ঠিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য সামনে এসছে, তিনি কি বলছেন শোনাবো। এই যে এন্টায়ার প্রসেসে ইআরও ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন। মানে ইআরও ডিসিশনের ওপর কোনো মাইক্রো অবজারভার কোনো অবজারভার যদি পেন্ডিং রেখে দেয় সেটা চলবে না। এবং এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন. Decision only will be taken by the ERO, not by any other person. যেরকম তৃণমূল দাবি করেছিল যে মাইক্রো অবজারভারদের হাতে এই ক্ষমতা দেওয়া যাবে না যে কে ভোটার তালিকায় থাকবে কে ভোটার তালিকায় থাকবে না, ইআরও সিদ্ধান্তই চূড়ান্ত মান্যতা পাবে। এখন কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ তৃণমূলের, শোনাবো। যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, তার ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইআরও। এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের
অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্ট মূলত সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়েছে এবং সেই অনুযায়ী কিছু কিছু নির্দেশনামা আসছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেরকম দাবি করা হচ্ছে যে তারা যেটা সওয়াল করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে সওয়াল করেছিলেন, তাতেই মান্যতা দেয়া হলো। আরেকটু ব্যাখ্যা নিয়ে নেব, আইনি ব্যাখ্যা নিয়ে নেব। আমাদের সঙ্গে আইনজীবী সৌম্য শুভ্র রয় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। সৌম্যবাবু, এই প্রশ্নটাই আপনার কাছে রাখবো, কিভাবে তৃণমূল কংগ্রেসের যে দাবি সেক্ষেত্রে এটা মান্যতা পেল? দেখুন, পুরো ব্যাপারটাই যে তৃণমূল কংগ্রেস খালি গিয়ে মামলা করতে গেল আর মামলা হয়ে গেল এরকম কোনো ব্যাপার না। হিয়ারিংটা অনেক দিন ধরেই চলছিল এবং সেই হিয়ারিং এর পার্ট এন্ড পার্সেল হিসেবে আজকে 8,805 জন আধিকারিককে অলরেডি জয়েন করতে বলেছে এবং আগামী কাল থেকে তারা আর কি ডিউটি শুরু করবেন, এরকমই একটা অর্ডার পাস করা হয়েছে। এবং যে হিয়ারিং কন্টিনিউয়াসলি চলছিল তার পার্ট এন্ড পার্সেল হিসেবে এটাকে অ্যাড অন করা হয়েছে। সুতরাং খালি একদিনের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন আর এই অর্ডার পেয়ে গেলেন, এটা কখনোই ঠিক না। এখানে তো বহুদিনের হিয়ারিং এবং হিয়ারিং এর এটা একটা কনক্লুশন। প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই যে যে অবজারভেশন এসেছিল তার ফলেতেই মহামান্য উচ্চ আদালত এই ডিসিশনটি নিয়েছেন। আচ্ছা আচ্ছা, এইটা যেমন একটা দিক হলো, পরে আর একটা গুরুত্বপূর্ণ দিকও আছে। মানে একতরফা যে তৃণমূল কংগ্রেসের ডিভিডেন্ড এই যেরকম তৃণমূল কংগ্রেস দাবি করছে তা কিন্তু নয়। শুনানি কেন্দ্রে একের পর এক যে অশান্তি হয়েছে তা নিয়েও কিন্তু কড়া সুপ্রিম কোর্ট এবং রাজ্য পুলিশের ডিজি, তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যক্তিগত হলফনামা দিতে হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। কেন? কারণ আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি রাজ্যের দায়, এমনটাই নির্বাচন কমিশনের দাবি। সেক্ষেত্রে অশান্তিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে না। সুপ্রিম কোর্টে এমনই অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। এই নিয়ে আদালতের কি বক্তব্য, অর্ণবাংশু জানাবে? দেখো, আদালত স্পষ্ট করে বলেছে যে আমরা 19শে জানুয়ারি একটা কথা বলে দিয়েছিলাম যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। যে কমিশন অভিযোগ করছে যে তথ্য পুড়িয়ে দেওয়া হচ্ছে, নথি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার তারা আজকে সওয়াল করে বলেছে সাংবিধানিক সংস্থা তারা অভিযোগ করছে আদালত একদম পদক্ষেপ নিক, এটা এমন সিদ্ধান্ত নিক যাতে করে সমস্যার সমাধান হয়। সেই জায়গা দাঁড়িয়ে আদালত বলেছে রাজ্যের ডিজিপি হলফনামা দিয়ে বলবে যে কমিশন যে অভিযোগগুলি তুলছে তার পরিপ্রেক্ষিতে পুলিশ কি ইনভেস্টিগেশন করেছে এবং কেন এই ঘটনা ঘটেছে তারও ব্যাখ্যা দিতে হবে ডিজিপিকে আগামী শুনানিতে, অর্থাৎ সোমবারের মধ্যেই। সব্যসাচী, অনেক ধন্যবাদ অর্ণবাংশু। আর এবারে পরের ইস্যুতে আসবো, যেখানে সুপ্রিম কোর্টের পর অবশ্যই সামনে ভোট আসছে এবং কে কার দলে, কে কার দিকে, কে কার হাত ধরবে তা নিয়ে জোর তরজা চলছে। বিশেষ করে বিরোধী শিবিরে কে কার শিবিরে জোট নিয়ে বেশ ঘোট। হুমায়ুন কবিরের নতুন একটা দাবি ঘিরেও বেশ চর্চা হচ্ছে। মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক ছিল, শুধু সেলিম নন, আরও বামফ্রন্ট নেতার সঙ্গে হুমায়ুনের কথা হয়েছে, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে, এমনটাই হুমায়ুন কবির দাবি করছেন। এবং শুধু তাই নয়, এরা থাকলে ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিছু যায় আসে না বলে মন্তব্য করছেন তিনি। বামফ্রন্টের যেসব নেতৃবর্গ আজকে এসব কথা বলছেন, তিনারা হয়তো জানেন না যে তিনাদের পলিট ব্যুরোর সদস্যরা যে মোহাম্মদ সেলিম শুধু একটি 5 তারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি, আরও 5 তারা হোটেলে দেখা করেছেন। এবং এই সমালোচনার পরেও মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনও বলছেন, অ্যাসোর করছেন যে তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন। থাকলেও ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিছু যায় আসে না। ওনার যখন কিছু যায় আসেই না, তাহলে রোজ প্রেস কনফারেন্স করে এই ধরনের কথা বলার দরকারটাই বাকি। হুমায়ুন কবির একটি রাজনৈতিক দল বানিয়েছেন, সেই সভা থেকে উনি একটি কথা বলেছেন, 70% 30%-এর যে কথাটা আমি বলেছিলাম লোকসভা ভোটের আগে, ওটাই মমতা ব্যানার্জির নির্দেশে বলেছিলাম। মমতা ব্যানার্জি আমাকে বলেছিল 70% 30%-এর কথাটা বলে হিন্দু মুসলমান ভাগাভাগি করে ওনার দলের প্রার্থীকে ইউসুফ পাঠানকে ভোটটা পার করাতে হবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা সত্যি বলে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই অপরাধ স্বীকার করুন
আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়টা বলে না থাকেন, হুমায়ুন কবির যদি মিথ্যে কথা বলে থাকে, তাহলে মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করুন। তৃণমূল বিজেপিকে আটকাতে নিজের শক্তিতে 182 আসনে লড়াই করার ক্ষমতা রাখে। বিধানসভা ভোটে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ত্রিশঙ্কু ফলাফল হবে, কার সমর্থনে কে চলবে ভবিষ্যৎ বলবে, এ বলছেন হুমায়ুন কবির। জনতা উন্নয়ন পার্টি এই সরকারের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক বিজেপিকে রক্ষার জন্য নিজস্ব শক্তিতে 182টা আসনে লড়াই করার মতো শক্তি অর্জন করেছে। প্রেডিকশন করে দিলাম, কোনো দলই 148-এ পৌঁছাতে পারবে না। ত্রিশঙ্কু অ্যাসেম্বলির রেজাল্ট হবে। কে সরকার গড়বে, আর সমর্থনে কে চলবে, সেটা ভবিষ্যৎ কথা বলবে। আর এই নিয়ে দুই দলেরই সিনিয়র নেতাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তৃণমূল কংগ্রেসের সৌগত রায় এবং বিজেপির দিলীপ ঘোষ। শুনুন। ভোটের আগে অনেক কিছু বলে উনি পার্টি তৈরি করেছেন। আগে পার্টির কমিটিতে তারা আছে, কে আছে, একজনকে কমিটিতে নিলেন, তারপরে সে তাকে পার্টি থেকে তাড়িয়ে দিলেন, সে নিয়ে একটা ক্যাচার সবই তো শুরু হয়েছে। ওই জন্য অধীর হওয়ার কোনো কারণ নেই। উনি কি বলছেন বড় কথা নাই, গ্রাউন্ডে কে আছে। আগে তো ভোটার লিস্ট, উনি ক্যান্ডিডেট লিস্ট তৈরি করুন, ঘোষণা করুন, তারপরে মানুষ বুঝতে পারবে যে উনি কি চাইছেন। তো মিডিয়া গরম করার কথাবার্তা চলছে, এরকম কিছু সবাই ইলেকশনাল সবাই জিতবে, তারপরে দেখাই। হুমায়ুন কবিরের মাথায় গন্ডগোল আছে, ও কি পার্টি করবে আমি জানি। ও তো একটা জায়গার এমএলএ, ও কি ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন কোনোই গুরুত্ব নেই। কোনো প্রভাব পড়বে না ইলেকশনে তার পার্টি? ইলেকশনে ও নিজের সিটটা জিততে পারবে। বলছে নাকি মুসলমান ভোট কনসেন্ট্রেট করবে। একেবারে বাজে কথা, কিচ্ছুট কাটবে। মুর্শিদাবাদে আমরা একচেটিয়া জিতব। মুর্শিদাবাদ নিয়ে যখন আলোচনা হচ্ছিল, মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের আসন সমঝোতা, এই নিয়ে হুমায়ুন কবির এখনো পর্যন্ত কোনো উত্তর দিতে রাজি নয়। কেন? কারণ তৃণমূল কংগ্রেসের কথা বলা হচ্ছে। হুমায়ুন কবিরের মতে তৃণমূল কংগ্রেস তাকে যথেষ্ট অপমান করেছে। এখন নাকি তৃণমূল কংগ্রেসের অনেকে তাকে বলছেন যে সিট অ্যাডজাস্ট করুন। এবারে কারা বলছে, তৃণমূল কংগ্রেস বলছে না অন্য কেউ বলছে, হুমায়ুন কবিরের মন্তব্যে নতুন করে জল্পনা। একটা টাইমে হুমায়ুন কবিরকে অনেক অপমান অসম্মান করা হয়েছিল প্রশাসনের মাধ্যমে, এবং যারা এদের হয়ে দালালি করে তারা বিভিন্নভাবে বলছে যে যা হয়েছে হয়েছে, মুর্শিদাবাদে একটা সিট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আমি এই দলটার জন্ম হয়েছে একটাই কারণে, যে তোলাবাজি করা, মানুষের সঙ্গে মিথ্যাচার করা, সরকারি কোষাগার থেকে মন্দির করা, সব জবাব বাংলার মানুষ দিয়ে দিবে। আর এই জোট নিয়ে হুমায়ুন কবিরের যখন নানান রকম ইঙ্গিত, নানা রকম মন্তব্য সামনে আসছে, হাত শিবিরের তরফে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, বারবার জানিয়ে দেওয়া হচ্ছে, আজকেও প্রদেশ কংগ্রেস সভাপতি জানালেন 294টা আসন সব কটাতে একাই লড়বে কংগ্রেস। আমি এ ব্যাপারে সবকিছুই অতীত। কংগ্রেস এককভাবে 294টাই লড়বে, এর বাইরে আর কোনো প্রশ্ন নেই, কথা নেই। আমরা 294টায় এককভাবে লড়বো। আপনারা জানেন 3 দিন আগে আমরা এ বিষয়ে আমাদের ঘোষিত নীতি আমরা বলে দিয়েছি। আর এই আবহে ব্যারাকপুরে কাউন্সিলরের গুন্ডামি, যা নিয়ে জোড়াফুল শিবির যথেষ্ট অস্বস্তিতে। কাউন্সিলরের লাথি 81 বছরের বৃদ্ধের ওপর, এবং তাতে তার মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিবাদে বিটি রোড অবরোধ, বিক্ষোভ বিজেপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরে ব্যারাকপুর কোর্ট চত্বরেও চরমে ওঠে উত্তেজনা। ইতিমধ্যে কাউন্সিলরের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে ইতিমধ্যেই তৃণমূল। গতকাল বেআইনি নির্মাণে বাধা দেয়া বৃদ্ধকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ, কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য লাথি মারেন বৃদ্ধকে, তাতেই মৃত্যু। আর এই মুহূর্তে ব্যারাকপুর কোর্ট চত্বরের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে যথেষ্ট হইচই ঝামেলা চলছে। কেন? বরুণ রয়েছেন আমাদের সঙ্গে, জানবো। বরুণ, এই মুহূর্তে ব্যারাকপুর কোর্ট চত্বরে রবীন্দ্রনাথ
হেফাজত হয়েছে এবং তাকে এই মুহূর্তে বার করে নিয়ে যাওয়া হবে। ঠিক এই কারণে কিন্তু কেন 7 দিনের এই পুলিশি হেফাজত দেওয়া হলো তা নিয়ে কিন্তু তার যারা জুনিয়র আছে তারা কিন্তু প্রশ্ন তুলছেন এবং বারবার করে তারা জানতে চাইছেন যে এই সামান্য একজনের মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত করছে, সেই তদন্তের ভারে কেন 7 দিনের পুলিশি হেফাজত দেওয়া হলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং তার যে জুনিয়র যারা রয়েছে তারা কিন্তু একেবারেই যে লক আপ কোর্ট লকআপের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে এবং তারা কিন্তু বারবার করে কেন 7 দিনের পুলিশি হেফাজত তাকে দেওয়া হলো। 7 দিনের পুলিশি হেফাজত এবং তাই নিয়ে যথেষ্ট হইচই এই মুহূর্তে চলছে। আর আমরা লাইভ সেই সরাসরি ছবি দেখাচ্ছি যেখানে এখনো পর্যন্ত কোর্ট চত্বরে কিন্তু বেশ উত্তেজনা রয়েছে। আর যিনি মারা গিয়েছেন, যার জন্য এত উত্তেজনা, তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাই। আমরা কি চাইবো? আমরা তার শাস্তি চাই, তার যেটা শাস্তি হওয়া উচিত সেটা যেন হয়। সাংসদ এসেছিল, তারা বলেছে আমাদের পাশে আছে, বলেছে পুলিশ প্রশাসন তাদের কাজ করবে, তারা বিচার পাইয়ে দেবে, এই কথাই বলেছে। আমাদের আশ্বস্ত হয়েছি কিছুটা হলেও যে অন্তত আমরা ওখানে থানায় গেছি, যেটুকু যা করেছি আমাদের ওনারা সহযোগিতা করেছে, ওরা কোনো কিছুতে বাধা দেয়নি। সর্বোচ্চ শাস্তি চাই, যেটা সর্বোচ্চ শাস্তি যেটা হয় এই অন্যায়ের সেটাই যেন পায়। সাধারণ মানুষ তো আজকে পার্টি পলিটিক্স নিয়ে আমরা যাচ্ছি না কোনো কিছুতে, আমার তাদের সাথে কোনো কিছু না, সামান্য একটা ইনলিগাল বাড়ি হচ্ছে সেইটা নিয়ে ঝামেলাটা সৃষ্টি হয়েছে। উনি কোনো পার্টিও করতো না, ওনার এইসবে ওনার কারোর সাথে মানে উনি এতটাই ঠান্ডা মানুষ, উনি একটা পিঁপড়ে শুধু মারতে গেলে 10 বার চিন্তা করবে, সেখানে ওরম একটা মানুষের গায়ে হাত তুলতে যাবে কেন উনি? আমরা যদি আজকে পুলিশ প্রশাসনের ওপরে আস্থাটা না রাখতে পারি তাহলে কার ওপর রাখবো, কোথায় যাব? দুতরফেই বক্তব্য শুনছি। আর মৃতের পরিবারের তরফ থেকে সর্বোচ্চ শাস্তির দাবি করা হচ্ছে এবং আদালত চত্বরে এই মুহূর্তে ক্ষোভ বিক্ষোভ চলছে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে। ঠিক এই অবস্থায় অর্জুন সিং এর আগে সকালবেলা ব্যারাকপুর চিড়িয়ামোড়ে নেমেছিলেন, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভ করেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, একেবারে সরাসরি ফাঁসির দাবি তুলছেন অর্জুন সিং। সবাই তো ভয় পাচ্ছে, তৃণমূলে গুন্ডাদেরকে ভয় পাচ্ছে, তৃণমূলে গুন্ডারা তাকে ঘিরে রেখেছে, পুলিশকে দিয়ে চমকানো ধমকানো এইসব করে করে মানুষকে ভয় সন্ত্রাস। তাদের সঙ্গে আমাদের মানে একদম রেগুলার যোগাযোগ আছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার, একদম বিচার করে। আর দ্বিতীয় কথা হলো ওর যত সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেপ্তার করা। পরিবারের সঙ্গে কথা হয়েছে, তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে, তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু ওরা ভয় পাচ্ছে, পুলিশ ওদেরকে গিয়ে ভয় দেখায়। শুধু রবীন ভট্টাচার্য নয়, রবীন ভট্টাচার্যের সঙ্গে আরো কয়েকজন ছিল, তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি? আর রবীন ভট্টাচার্যকে ভিআইপি ট্রিটমেন্ট কোন খাতে দেওয়া হচ্ছে? একদিকে তৃণমূল কংগ্রেস বলছে দল থেকে বের করে দিচ্ছে, আর একদিকে এই পুলিশ ওই খড়দা থানা ভিআইপি গেস্ট রুমে তাকে সারা রাত ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়া সব ব্যবস্থা ওখানে করা হয়েছে। কোন কারণে? কে? হরিদাস পাল, একটা ডাকাত, একটা খুনি, একটা তোলাবাজ, একটা সনাতনী হিন্দু পরিবারের একজন বাঙালি বৃদ্ধ মানুষ 81 বছর, তাকে খুন করেছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ তিনি দাবি করছেন যে খুব দ্রুতই তো ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তৃণমূল একমাত্র দল যারা ব্যবস্থা নেয়, বিজেপির নেয় না। অন্যদিকে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন পাল্টা শোনাবো। ব্যারাকপুরের কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু অন্য কোনো দল করে না। সিপিএম, বিজেপি, এদের তো এই ধরনের ব্যবস্থা নেওয়ার কোনো ইতিহাসই নেই। বিজেপি বড় বড় কথা বলছে, তাদের উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ থেকে শুরু করে একের পর এক গণহত্যা, গণধর্ষণ দেখান না আপনারা। আপনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উঠেছে সে দল কি ব্যবস্থা নিয়েছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য বহু পুরনো রাজনৈতিক কর্মী, বিভিন্ন দায়িত্বে বিভিন্ন সময় তাকে দেখা গেছে। বার কাউন্সিলের যিনি মেম্বার, একজন 81 বছরের বৃদ্ধ তুলসী অধিকারী লাথি মেরেছেন অ্যালেজলি, প্রমাণ অপ্রমাণ এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে আসবে, আদালত বলবেন, আমরা সেই দায়িত্ব নিচ্ছি না। কিন্তু এই বিষয়টাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষের প্রতি, সমাজের প্রতি, তৃণমূলের যারা নেতা আছেন কিংবা তৃণমূলের যারা সাধারণ কর্মী এই হন না কেন, তারা কতটা অসহিষ্ণু হয়ে পড়েছেন তৃণমূলের এই বিদায় বেলায়।
গত শুক্রবার বর্ধমানের রেনেসা থেকে উদ্ধার হয়েছিল বেশ কয়েক লক্ষ টাকা, প্রায় 6 লক্ষের বেশি টাকা, এবং তাতে সৌমিত্র খাঁর নাম জড়ানো নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। আজকেই বর্ধমানে টাকা উদ্ধারের প্রশ্নে যখন প্রশ্ন করা হয় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে, তখন তিনি মেজাজ হারান। নির্বাচনের আগে পুলিশ ও তৃণমূলকে হুঁশিয়ারি তার, পুলিশের দম থাকলে অফিসিয়ালি চিঠি পাঠানোর কথা বলেন, এবং তিনি এটাও বলেন যে ভোটের আগে তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়। তিনি চ্যালেঞ্জ করেন বর্ধমানের প্রতিটি আসনে তৃণমূল কংগ্রেসকে হারাবেন। পুলিশকে পুলিশের কাজ করতে বলুন। অ্যাডিশনাল এসপিকে একটা কথাই বলবো যে আপনি এতটাই ভালো তদন্ত করছেন, 3 ঘন্টার মধ্যে সমস্ত কিছু জেনে ফেললেন, বিজেপি জেনে ফেললেন, সব কিছু জেনে ফেললেন। আপনাকে তো নোবেল প্রাইজের জন্য, শান্তিনিকেতনে যে নোবেল প্রাইজ চুরি গেছে সেটার জন্য আপনাকে তদন্ত করতে দেওয়া দরকার ছিল। বর্তমানে প্রত্যেকটা জায়গায় হারাবো তৃণমূলকে। তৃণমূল পঞ্চায়েতের প্রধানের দাদা তো, তৃণমূলকে জিজ্ঞেস করুন, স্বপন দেবনাথকে জিজ্ঞেস করুন, খগন দাকে জিজ্ঞেস করুন যে তৃণমূল পঞ্চায়েতের প্রধান অ্যারেস্ট হয়েছে। পুলিশ সূত্রে সৌমিত্র খাঁ যে অ্যাডিশনাল এসপি এসছে তাকে আমি বলেছি, উত্তর দিয়েছি। তার দম থাকে সে আমাকে চিঠি পাঠাক অফিসিয়ালি, আমার দম থাকে আমি কোর্টে বুঝে নেবো। যে লোকগুলো ধরা পড়েছে তারা প্রকৃতই তো সৌমিত্র খাঁয়ের লোক, সবাই জানে। তাহলে কে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বলতে যাবে? তাদের কাছ থেকে যদি টাকা পাওয়া গেছে তো অস্বীকার করার উপায় নেই। এবার সেই টাকাটা কিসের টাকা? তারাই বলেছে আমরা বাড়ির টাকা দিতে এসেছি, তাদের কথাটাই তো আসল কথা। তারপরে তার রাজনৈতিকভাবে কেউ বলেনি যে ওদের ধরেই রাখতে হবে, তাদেরকে পুলিশ নিয়ম মাফিক কোর্টের বাড়ি যে কোর্ট জামিন দিয়েছে। যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকতো তাহলে ওরা কিছুতেই জামিন পেত না। উত্তর 24 পরগনার শাসনের রীতিমতো তুলকালাম। গোলাবাড়ি দাদার মোড় নামে একটা জায়গা রয়েছে, সেখানে হাই টেনশন তারের নিচে তৈরি হচ্ছিল বাড়ি, আর তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। জোর করে বাড়ির মালিক পেশায় রাজমিস্ত্রি সৈফুল ইসলামকে কাজের জন্য উপরে তুলে দেওয়া হয়, আর তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মৃতদেহ আটকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান তার পরিবার সহ এলাকার মানুষজন। অবৈধ নির্মাণের অনুমতি কিভাবে প্রশাসন দিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, পুলিশকে আটকে বিক্ষোভ দেখানো হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।